বিপিএল 2026 ফাইনালি 26 ডিসেম্বর থেকেই শুরু হচ্ছে। এবার আর কোনো আসলে পেছানো টেছানো কোনো ঝামেলা নাই, কিচ্ছু নাই। সিলেট পর্ব দিয়ে শুরু হয়ে যাবে 26 ডিসেম্বর, এরপর চট্টগ্রাম পর্ব, ঢাকা পর্ব। 26 ডিসেম্বর থেকে 2 জানুয়ারি পর্যন্ত সিলেট পর্বে হবে বিপিএল। এরপরে চট্টগ্রামে চলে যাবে, সেখানে 5 জানুয়ারি থেকে 12 জানুয়ারি, এবং এরপর ব্রেক দিয়ে 15 জানুয়ারি থেকে 23 জানুয়ারি পর্যন্ত শেষ স্লটটা ঢাকা পর্বে। অনেকদিন পর আমরা ঢাকাতে তারপর দেখব। নর্মালি সাধারণত ঢাকায় শুরু হয়, সিলেটে যায়, ঢাকায় আসে, চট্টগ্রামে যায়, আবার ঢাকায় আসে। এবার সিলেটে চট্টগ্রামে কিন্তু ম্যাচের সংখ্যা বেশি। আপনি যদি খেয়াল করে দেখেন, সিলেটে 6টা ম্যাচ ডে 12টা ম্যাচ, চট্টগ্রামে 6টা ম্যাচ ডে 12টা ম্যাচ, ঢাকায় গ্রুপ পর্বের মাত্র 3টা ম্যাচ ডে, মানে 6টা ম্যাচ অনুষ্ঠিত হবে, এবং এরপরে প্লে অফ এবং এলিমিনেটর কোয়ালিফায়ার ফাইনাল মিলিয়ে বাকি 4টা ম্যাচ ঢাকায় অনুষ্ঠিত হবে। তো অন্যান্য বারের তুলনায় এই জায়গায় কিছুটা বদল এসেছে যে সিলেটের পর চট্টগ্রাম, চট্টগ্রামের পর ঢাকায় এসে শেষ হচ্ছে, এবং ঢাকায় ম্যাচের সংখ্যা কম। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। সেটাই। এবং এবার যদি আমরা আসলে দলগুলোর দিকে আস্তে আস্তে চিন্তা করি, যে রংপুর রাইডার্স রয়েছে, ঢাকা ক্যাপিটাল, সিলেট টাইটান্স, রাজশাহী ওয়ারিয়ার্স, এরপর রয়েছে চট্টগ্রাম, এরপর রয়েছে নোয়াখালী, নতুন সংযুক্ত ফ্র্যাঞ্চাইজি। সবগুলো দলই কিন্তু নাবিল কাসের মোটামুটি গুছিয়ে ফেলেছে তাদের স্কোয়াড। অনেক ভক্তরা এখন আসলে দেখা শুরু করেছে এবং মন্তব্য দেওয়া শুরু করেছে কেমন হয়েছে দলগুলো, কোন প্লেয়ার কোন টিমে আসছেন। রংপুর দিয়ে শুরুটা করি। রংপুর মানে অনেক পুরনো একটা দল, সবচেয়ে, এবং বলা যায় যে এবারের ফ্যান বেজের দিক থেকে কিন্তু কোনো দিক থেকেই পিছিয়ে না। গতবার যেই খেলা রংপুর দেখিয়েছিল, সবারই একটা কথা যে ওই যে টানা 8 ম্যাচ যে তারপরে যে একটা ধাক্কা রংপুর খেলো, এবার আসলে এরকম কোনো কিছু হতে পারে কিনা, সেই সংখ্যাটা থাকতে পারে কিনা। যেটা আপনি বলছিলেন, বাকি 5টা ফ্র্যাঞ্চাইজির চেয়ে এই ফ্র্যাঞ্চাইজিটা সবচেয়ে বেশি পুরনো, 2017-র চ্যাম্পিয়ন, এবং গেল 2টা মৌসুমে তারা প্লে অফ খেলেছে এবং ডমিনেট করে গিয়েও শিরোপাটা জিততে পারেনি। রংপুরের স্কোয়াডের দিকে যদি তাকান, কিছু পরিচিত মুখ আপনি দেখবেন। নুরুল হাসান সোহান এই দলটাতে অনেকদিন ধরে নেতৃত্ব দিচ্ছেন। সোহানের সাথে তারা কিন্তু বেশ কিছু নামি দামি ক্রিকেটার যারা জাতীয় দলে খেলে থাকেন তাদেরকে দলে ফিরিয়েছেন। লিটন দাস, তাওহিদ হৃদয়, নাহিদ রানা, রাকিবুল জুনিয়র, খাজা নাফেজ, সুফিয়ান মুকিম, এমিলিয়ানোগে এবং মোহাম্মদ আকলাককে তারা শুরুতে ডিরেক্ট সাইনিং এবং এরপরে আমরা দেখেছি ড্রাফট থেকে দলে ফিরিয়েছে। তবে এই দলটার মূল শক্তির জায়গা কিন্তু তাদের বিদেশি সক্ষমতা, এবং বিদেশিদের দিক থেকে তারা যাদেরকে দলে ফিরিয়েছে তারা পুরোটা সময় সার্ভিস দিবে, এবং পাকিস্তানিদের বেশিরভাগই আসলে অ্যাভেলেবেল থাকছেন। আপনি যদি দেখেন, খাজা নাফেজ, সুফিয়ান মুকিম, এমিলিয়ানোগে, মোহাম্মদ আকলাক, দাউদ মালান, কাইল মায়ার্স, ফাহিম আশরাফ, ইফতিকার আহমেদ, আকিব জাভেদ। একমাত্র কাইল মায়ার্স এখন ILT20-তে খেলছেন, বাকি সবাই কিন্তু শুরু থেকেই অ্যাভেলেবেল থাকবেন, এবং প্রতিটা জায়গায় তাদের বিকল্প আছে। আপনি যদি স্পিনার খেলাতে চান, খুরদিল শাহ, ইফতিকার আহমেদকে প্রেফার করতে পারেন। আপনি যদি পেসার খেলাতে চান, ফাহিম আশরাফকে প্রেফার করতে পারেন। অলরাউন্ডার ক্যাটাগরির কথা বলছি। আপনি ওপেনিংয়ে কাইল মায়ার্সকে ট্রাই করতে পারেন, সাথে দাউদ মালানের অপশন আছে, সাথে খাজা নাফের অপশন আছে। আপনি পেস ডিপার্টমেন্টে আকিব জাভেদের অপশন আছে বিদেশিদের দিক থেকে, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান আছে। স্পিন ডিপার্টমেন্টেও সুফিয়ান মুকিমকে তারা দলে ফিরিয়েছে। মানে তাদের লোকাল ক্রিকেটারদের দিয়ে আপনি একটা একাদশ সাজাতে পারবেন, এবং গ্যাপগুলো ফিল আপ করার জন্য যে বিদেশিদের তারা দলে ফিরিয়েছে তাদের ব্যাকআপও আসলে আছে দলটায়। আপনি জানেন, বিভিন্ন জায়গায় উইকেটটা বিভিন্ন রকম হয়। সিলেটে একরকম, চট্টগ্রামে একরকম, ঢাকা একরকম। কখনো আপনাকে দিনে খেলতে হবে, কখনো আপনাকে রাতে খেলতে হবে। তো আপনি দিনের ম্যাচে স্পিনার বেশি খেলাবেন, রাতের ম্যাচে হয়তো পেসার বেশি খেলাবেন। তো সব ধরনের রসায়নই তাদের কাছে আসলে মজুদ আছে, এবং তাদের সম্ভাব্য একাদশের দিকে তাকালে আপনি সেই প্রমাণটাই আসলে পাবেন। সম্ভাব্য একাদশটা যদি আমরা একবার একটু দেখে নিই, যে রংপুর রাইডার্সের যে স্কোয়াডটা রয়েছে সেই স্কোয়াড থেকে সম্ভাব্য একাদশটা আসলে যেমন হতে পারে, আমরা শুরুতেই দেখতে পাচ্ছি যেই নামটা রয়েছে, দাউদ মালান, খাজা নাফে, লিটন দাস, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, খুরদিল শাহ রয়েছেন, নুরুল হাসান সোহান, ফাহিম আশরাফ, এবং সেই সাথে রাকিবুল বালিস থাকতে পারেন, নাহিদ রয়েছেন, এবং সেই সাথে মুস্তাফিজুর রহমান। মানে যেটা আপনি বলছেন যে দেশি যেমন বড় বড় নাম রয়েছে, লিটন, মুস্তাফিজ, নাহিদ থেকে শুরু করে, এবং বিদেশিরাও কিন্তু বেশ বড় বড় নামে আমরা দেখেছি। খুরদিল শাহ অলরেডি দলের সাথে যুক্ত হয়েছেন। সো হ্যাঁ, এবং সেই অকশন থেকে শুরু করে এখনো পর্যন্ত সবাই কিন্তু ভক্তরাও রংপুর দলটার দিকে বেশ মানে নজর রাখছে এবং ভরসা রাখছে যে কম্প্যাক্ট একটা দল তারা তৈরি করেছে। সম্ভাব্য একাদশটা সাজানো হয়েছে। এই একাদশটা আপনি প্রথম ম্যাচ থেকে হয়তো পাবেন। কাইল মায়ার্সকে রাখা হয়নি। কাইল মায়ার্স যখন ILT20 শেষ হবে, তিনি দলের সাথে যুক্ত হবেন, তিনি নিশ্চিতভাবে স্টার্টিং লাইন আপের অংশ হয়ে যাবেন। তবে শুরু থেকেই রংপুর তাদের যে বিদেশি ব্যাটালিয়ান আছে তাদের বেশিরভাগকেই পাচ্ছে, এবং সব জায়গায় তাদের অপশন আছে, সেটা তাদের সবচেয়ে বড় শক্তির জায়গা।
ওয়েল সো এরপর আমরা আসলে কোন দল নিয়ে আলোচনা করতে পারি নাবিল কায়সার? আমরা রাজশাহীর দিকে চোখ ফেরাতে পারি, কারণ রংপুরের সাথে রাজশাহীর টিমটাকে যথেষ্ট শক্তিশালী মনে করা হচ্ছে এবং এই দুটো দল একটা প্র্যাকটিস ম্যাচ খেলেছে যেখানে রংপুরকে রাজশাহী হারিয়েছে এবং এই দলটাতে আমরা দেখেছি যে বয়সভিত্তিক পর্যায় থেকে উঠে আসা ক্রিকেটার আধিক্য আছে। হান্নান সরকার দারুণ একটা দল গুছিয়েছেন। আমরা তানজিদ তামিমের ছবি দেখতে পাচ্ছি, নাজমুল হোসেন শান্ত, এই দুজন তাদের ডিরেক্ট সাইনিং ছিলেন। সাহিবজাদা ফারহান, মোহাম্মদ নওয়াজকে তো ডিরেক্ট সাইনিংয়ে দলে ফিরিয়েছে। তানজিম সাকিব, ইয়াসির আলী, আকবর আলী, রিপন মন্ডল, জিশান আলম, হাসান মুরাদ, আব্দুল গাফফার সাকলাইন, এস এম মেহরব, মানে এই নামগুলোই আসলে বলছে যে ইয়াংস্টারদের ওপরে প্রাধান্য দেওয়া হয়েছে। একই সাথে অভিজ্ঞতার কমতিও কিন্তু এই দলটার মধ্যে নাই এবং এই দলটাতে যেই সব জায়গাতে আপনার কিছুটা দুর্বলতা আছে দেশিদের দিক থেকে, সেগুলো খুব ভালো মতো তারা বিদেশি ক্রিকেটার দিয়ে কিন্তু ইতিমধ্যেই পূরণ করেছে। আমরা যেই নামগুলো দেখেছি, সাহিবজাদা ফারহান, মোহাম্মদ নওয়াজ, এই দুজন তো আছেনই, একই সাথে জাহানদাদ খান এবং দুশান হেমান্তা, জিমি নিশামকে তারা রিসেন্টলি দলে ভিড়িয়েছে। হুসেন তালা দলের সাথে যুক্ত হয়েছেন। বিনুরা ফার্নান্দো চলে এসেছেন। দুশান হেমান্তার আশা নিয়ে কিছুটা শঙ্কা আছে, সে কারণে সন্দীপ লামিছানের নেপালের লেগ স্পিনার তাকেও কিন্তু উড়িয়ে আনা হয়েছে। তো দে হ্যাভ লেগ স্পিনার্স, দে হ্যাভ পেস বোলার্স ইন দ্য র্যাঙ্ক এবং ইয়াংস্টার আছে। টপ অর্ডারে যথেষ্ট পাওয়ারফুল ক্রিকেটারের উপস্থিতি আছে এবং এই দলটাকে যথেষ্ট ব্যালেন্সড মনে হচ্ছে। প্লে অফ থেকে ফাইনাল এই দুটো জায়গাতেই কিন্তু রংপুর এবং রাজশাহীকে একদম সবাই দেখছে। শুরু থেকে ওই যে হান্নান সরকারের কথা বলছিলেন যে পড়াশোনা করে বেশ অকশনে বসেছিলেন, সেখান থেকে দল করেছেন। এছাড়া বাইরে যে সাইনিংগুলো, ডিরেক্ট সাইনিংগুলো দল করেছে, সেগুলো একদম ভক্তদের আসলে সবাইকে খুশি করতে পেরেছে এখনো পর্যন্ত। শান্তর সঙ্গেও আমরা যখন কথা বলেছিলাম তিনিও তাই বলেছেন যে ভক্তদের কথা মাথায় রেখে এবং প্লে অফ থেকে ফাইনালে চোখ রেখেই রাজশাহী আসলে এখন থেকে এগোচ্ছে এবং রাজশাহীর বেশিরভাগ ক্রিকেটারকে শুরুর দিক থেকেই পাচ্ছে। তাদের সম্ভাব্য একাদশের দিকে যদি আমরা তাকাই, জিশানকে তারা হয়তো শুরুর একাদশে রাখতে পারছে না। জিশান আলম ওয়ান অফ দ্য টপ রেটেড ইয়াংস্টার, তাকে আপনি যখন একাদশ দেখবেন না, আপনার মনে প্রশ্ন জাগবে যে এই দলটার শক্তিমত্তা আসলে যথেষ্টই ডিপ। সাহিবজাদা ফারহানের সাথে তামিম যদি ওপেন করে, নাজমুল শান্ত 3-এ, ইয়াসির আলী চৌধুরী রাব্বি আছেন 4 নম্বর পজিশনে, মুশফিকুর রহিম আছেন 5 নম্বরে। তো এই জায়গায় তাদের কিন্তু ডেপথ আছে যথেষ্ট। হুসেইন তালাত, মোহাম্মদ নওয়াজ, আমরা যদি তানজিম সাকিবকে একেবারে শেষের দিকে দেখি, রিপন মন্ডল আছেন, সন্দীপ লামিছানে আছেন। তার মানে হচ্ছে এই দলটাতে লেগ স্পিনার আছে, পেস বোলারের যথেষ্ট ডেপথ আছে। সাকলাইন, আব্দুল গাফফার সাকলাইন টেপ টেনিস ক্রিকেট খেলে উঠে এসেছেন এবং ইমার্জিংয়ে এশিয়া কাপে দারুণ পারফর্ম করেছেন। তাকে 44 লাখ টাকা দিয়ে রাজশাহী শেষ মুহূর্তে দলে ভিড়িয়েছে। হাসান মুরাদের রাইট আর্ম, লেফট আর্ম অফ স্পিনের অপশন আছে, নওয়াজের স্পিন বোলিং আছে। তো এই দলটাতে আসলে যথেষ্ট ডেপথ আছে এবং টি-20-র দল বলতে আমরা যেটা বোঝাই তেমন একটা দলকে কিন্তু সাজানো হয়েছে। এবার রংপুর আর রাজশাহী বাদে অন্য দলগুলোর দিকে যদি আমরা দেখি, অন্য দলগুলো আসলে দর্শকদের কতটা খুশি করতে পেরেছে তাদের স্কোয়াড দিয়ে, আমরা কি সিলেট দিয়ে শুরু করতে পারি কিনা? সিলেট টাইটান্স এই দলটা নিয়ে, আচ্ছা অকশনের পর থেকে আমার কেন যেন মনে হচ্ছে অন্য সব দলের তুলনায় সিলেট নিয়ে আওয়াজটা একটু কম। আপনারও কেমন মনে হচ্ছে কিনা? সিলেট দলটা যথেষ্ট শক্তিশালী, তবে সিলেট দলের বেশিরভাগ বিদেশি ক্রিকেটারকে আপনি হয়তো শুরুর দিকে পাবেন না, এটা তাদের জন্য একটা বড় ল্যাকিংসের জায়গা। আমরা শুরু থেকে যদি দেখি, মেহেদী হাসান মিরাজের সাথে নাসুমকে তারা ডিরেক্ট সাইনিংয়ে দলে ভিড়েছিল। সাইম আয়ুব, মোহাম্মদ আমির, বিগ সাইনিংস ফর দেম। এছাড়া অ্যারন জোন্স এবং অ্যাঞ্জেলো ম্যাথিউসকে তারা নিলাম থেকে দলে ফিরিয়েছে। তাদের টপ অর্ডারের দিকে যদি আপনি তাকান, পারভেজ হোসেন ইমন আছেন, খালেদ এবাদত সিলেটের পরিচিত 2 ক্রিকেটার, আফিফ আছেন, রনি তালুকদার আছেন, জাকির আছেন। তো এই দলটাতেও যথেষ্ট ব্যালেন্স আছে। আপনি নিলামের মানে কিন্তু আপনি যখন দলটা গোছাতে বসবেন, আপনি যাদেরকে টার্গেট করবেন, আপনার ড্রাফটে একজনকে নিলে একজনকে ছাড়তে হয়। নিলামে আবার ব্যাপারটা তা না, সে কারণে দলগুলোর মধ্যে পার্থক্য কিন্তু কমে এসেছে। আর সিলেটকে আমরা শুরু থেকেই দেখেছি যে তারা মানে লোকাল প্লেয়ারদের উপর বেশ ভরসা রাখে। এবারও সিলেটি সেটাই মানে তাদের এক্সাক্ট লোকাল সিলেট, এবং তারা উদ্বোধন মানে শুরুটাও করছে এবার তাদের ঘরের মাঠ থেকে খেলে বিপিএল, তাদের জন্য একটা বড় ব্যাপার। এবং সিলেটের বিদেশিদের কথা বলছিলেন, সিলেটের বিদেশিদের যদি আমরা একটু দেখে নিই, যে বিদেশি যে নামগুলো রয়েছে, সাইম আয়ুব, মোহাম্মদ আমির, অ্যাঞ্জেলো ম্যাথিউস, আজমতুল্লাহ ওমর জাই, অ্যারন জোন্স, ইথান ব্রুকস, সালমান ইরশাদ রয়েছে সেই সাথে, এবং মঈন আলী সিলেটের জামাই যিনি তিনি রয়েছেন এবারও সিলেটের বিদেশিদের স্কোয়াডে, বিদেশিদের নামের মধ্যে রয়েছেন। এবং এখান থেকে নাবিল কায়সার আসলে সম্ভাব্য একাদশটা কেমন হতে পারে? সিলেটের বিদেশি সাইনিং
যথেষ্ট শক্তিশালী। আপনি যদি রংপুর আছের তুলনায় বিবেচনা করেন, সিলেটের বিদেশি সাইনিং নামগুলো দেখলে তাদের থেকে হয়তো আপনি সিলেটকে এগিয়ে রাখবেন। আজমতুল্লাহ, ওমর আজাই, মঈন আলী, সাইম আইয়ুব, মোহাম্মদ আমির, মানে আপনি যদি এই চারজনকে খেলান অন্য যে কোনো দলের বিদেশিদের তুলনায় তারা হয়তো নামে ভারে বা শক্তিমত্তা এগিয়ে থাকবে। এখন কথা হচ্ছে সাইম আইয়ুবকে আপনি শুরু থেকে হয়তো পাবেন, আমিরকেও হয়তো পাবেন। আজমতুল্লাহ, ওমর আজাই এবং মঈন আলী বর্তমানে চ্যাম্পিয়ন্স লিগ টি20 আইএল টি20 যেটা হচ্ছে সেটাতে খেলছেন, তাদের আসতে দেরি হবে। তো ওই দুজনের ব্যাকআপ পূরণে তারা ইথান ব্রুকসকে দলে ভিড়িয়েছে, সালমান ইরশাদকে দলে ভিড়িয়েছে, অ্যাঞ্জেলো ম্যাথিউজের আশা নিয়ে কিছুটা শঙ্কা আছে, অ্যারন জোন্স এখন এসে পৌঁছাননি। তো সব মিলিয়ে মঈন আলী এবং আজমতুল্লাহ, ওমর আজাইকে তারা শুরুর দিকে মিস করবে। সে কারণে ওই গ্যাপগুলো তারা কতটা ফিল আপ করতে পারে সেটার উপর নির্ভর করছে তাদের স্টার্টটা কেমন হয় সেটা। সো সিলেটের সম্ভাব্য একাদশটা যদি আমরা আসলে দেখে নিই যে থাকছেন যারা এবং থাকছে না যারা, তাদেরকে মিলিয়ে কেমন হতে পারে। সাইম আইয়ুব থাকছে, পারভেজ ইমন, জাকির হাসান, মেহেদী মিরাজ, অ্যাঞ্জেলো ম্যাথিউস রয়েছে, আফিফ হোসেন, ইথান ব্রুকসের কথা বলছিলেন, আরিফুল ইসলাম, নাসুম আহমেদ, মোহাম্মদ আমির, খালেদ এবাদত। সিলেটের ব্যাটিং লাইন আপটা তো বেশ স্ট্রংই মনে হচ্ছে দেখে। অফকোর্স লেফট হ্যান্ডারদের একটা আধিক্য আছে এই দলটায়। আপনি যদি দেখেন মুমিনুল এই দলটায় আছে, তাকে শুরুর দিকে রাখা হয়নি, কারণ মুমিনুলকে খেলালে আপনাকে উপর দিকে খেলাতে হবে। সেখানে সাইম আইয়ুব, পারভেজ ইমন, জাকির হাসান তিনজনই লেফট হ্যান্ডার। মিরাজকে আমরা দেখি যেখানেই তিনি ক্যাপ্টেন্সি করেন একটু উপরের দিকে ব্যাটিং করতে চান, সে কারণেই তাকে চারে রাখা হয়েছে। অ্যাঞ্জেলো ম্যাথিউস, আফিফ, ইথান ব্রুকস কাউন্টি ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্স করে থাকেন। ব্যাটিং বোলিং দুই ডিপার্টমেন্টে তিনি সমান স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং অলরাউন্ডার ক্যাটাগরিতে যতদিন পর্যন্ত আজমতুল্লাহ, ওমর আজাই না আসছেন, মঈন আলী না আসছেন, সেই জায়গায় একজন ভালো রিপ্লেসমেন্ট। মোহাম্মদ আমির ইন অ্যান্ড আউট, তিনি যে কোনো মাঠে যে কোনো জায়গায় যে কোনো উইকেট আসলে পারফর্ম করে আসেন এবং তাদের ব্যাকআপ হিসেবে সালমান ইরশাদকেও কিন্তু তারা দলে ভিড়িয়েছে। তো যথেষ্ট ডেপথ আছে। আপনি মিরাজ এবং নাসুমের উপর স্পিন ডিপার্টমেন্টটা ছেড়ে দিতে পারেন। আমির, সালমান ইরশাদ, খালেদ এবাদতের দুজনকেও হয়তো আপনি একসাথে খেলাতে পারছেন না। ইটস বিকজ এই দলটাতে ডেপথের পরিমাণ বেশি। ব্যাটিং অর্ডারে যতদিন না পর্যন্ত মঈন আলী, আজমতুল্লাহ, ওমর আজাই আসছেন, কিছুটা ল্যাকিংস হয়তো আপনি দেখতে পারবেন। তবে মঈন আলী, ওমর আজাই এলে এই দলটাও আসলে টপ কন্টেন্ডারদের একজন একটা হয়ে যাবে। এবং যতদিন আসবেন ততক্ষণ তো যে প্লে অফের হিসাব নিকাশের সময় আস্তে আস্তে কাছে চলে আসবে। সো বেশ ভালো একটা সময় হয়তো বা সিলেটের সাথে যোগ দেবেন। ঢাকা ক্যাপিটালস নিয়ে যদি একটু কথা বলি, ঢাকা ক্যাপিটালসের সবচেয়ে বড় মানে অ্যাডভার্টাইজমেন্ট বা মুখ যেটাই বলেন না কেন, সেটা তো আসলে তাদের যে পাকিস্তান থেকে এসেছেন শোয়েব আক্তার, তিনি তো আসলে মনে হয় পুরো মানে লাইমলাইটটা কেড়ে নিয়েছেন। বাকি দলের দিকে আসলে ফোকাসটা কেমন যাচ্ছে? ঢাকা স্কোয়াডে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তাসকিন রয়েছেন, সবচেয়ে বড় নাম, বিপিএল এর হাইয়েস্ট উইকেট টেকার, সেরা বোলিং ফিগার, যাই বলি না কেন তাকে তারা নিয়েছেন। এরপরে রয়েছেন সাইফ হাসান এবং সেই সাথে অ্যালেক্স হেলস রয়েছেন, ওসমান খান আছেন, যে নামগুলো দেখতে পাচ্ছেন। নাবিল কায়সার, ঢাকার স্কোয়াড মানে শোয়েব আক্তার যাদেরকে আসলে গ্রুম করবেন পুরো বিপিএল জুড়ে, কেমন লেগেছে আপনার ঢাকার স্কোয়াড? এখন শোয়েব আক্তার যে গ্রুম করবেন, শোয়েব আক্তার যে জিনিসটা সবচেয়ে বেশি পছন্দ করেন পেস বা জেনুইন পেস, এই জায়গাটাতে তাদের একটু ঘাটতি আছে। আমরা যদি দেখি তাসকিন এখন তো ইয়েতে আছেন, আইএল টি20তে খেলছেন, তাসকিন মুস্তাফিজ এই দুইজনই আসলে আইএল টি20তে খেলছেন এবং কিছুটা ইনজুরি সমস্যা আছে। তাকে শুরু থেকে ঢাকা যদি পায় দ্যাটস বেটার। তাসকিনকে যদি ঢাকা শুরু থেকে না পায় সেক্ষেত্রে কিন্তু একটা বিপদের কারণ তাদের সম্মুখীন হতে পারে। আমরা যদি ঢাকার বিদেশি ক্রিকেটারদের দিকে তাকাই, অ্যালেক্স হেলসকে তারা দলে ফিরিয়েছে, উসমান খানকে দলে ফিরিয়েছে, রহমানুল্লাহ গুরবাজকে দলে ভিড়িয়েছে। তবে অ্যালেক্স হেলস, রহমানুল্লাহ গুরবাজ তারা কি আসলে শুরুর দিকে আসতে পারছেন না। সে কারণেই দাসুন সানাকারও একই অবস্থা, তিনিও আইএল টি20টা খেলছেন। তো সেই জায়গায় শেষ দিকে তারা ইমাদ ওয়াসিম, ওডিন স্মিথ এবং সুইডেনের দুই ক্রিকেটারকে তারা দলে ভিড়িয়েছে, আরিফ হোসেন এবং চৌধুরী সারে আলী। এই নামগুলো হয়তো আপনি শুনেননি। সুইডেনের মালিকানায় মনে হয় তাদের কোনো ধরনের ব্যাপার স্যাপার আছে, মানে মালিক যিনি তার সাথে হয়তো সুইডেনের কোনো কানেকশন আছে, সে কারণে দুজন সুইডিশ ক্রিকেটারকে তিনি দলে ভিড়িয়েছেন। তবে গুরবাজ, হেলস তাদের আসতে দেরি হবে। উসমান খান, ইমাদ ওয়াসিম, জুবাইদুল্লাহ আকবরী যিনি সাদিকুল্লাহ অতলের সাথে ইমার্জিং টুর্নামেন্টটাতে এর আগের বছর ভালো পারফর্ম করেছিলেন, তার উপর একটা বড় দায়িত্ব থাকবে। শুরুর দিকে এই দলটাকে একটু স্ট্রাগল করতে হবে, ইটস বিকজ তাদের মূল তারকা অ্যালেক্স হেলস, গুরবাজ, সানাকা তারা আসলে যোগ দেবেন পরে। ম্যাক্সিমাম আসলে ক্রিকেটের বিপিএল যারা খেলবেন তারা আইএল টি20তে রয়েছেন। সো তারা যোগ দেওয়ার পরে তাদের সম্ভাব্য একাদশটা যদি শুরুতে তাদেরকে একটু স্ট্রাগল করতে হবে। জুবাইদুল্লাহ আকবরী, সাইফ হাসান যদি ওপেন করেন, উসমান খান, মোহাম্মদ মিঠুন এই দলটাতে আছেন,
সাব্বির, নাসিরের যে কোনো একজনকে হয়তো আপনি খেলাবেন। আমরা একটু একাদশটা দেখতে চাই ঢাকার। শামীম পাটওয়ারি, ইমাদ ওয়াসিম, সাইফুদ্দিন, ওডিন স্মিথ। এই দলটাতে অলরাউন্ডারদের আধিক্য আছে এবং অলরাউন্ডারটা এই দলটার সবচেয়ে বড় শক্তির জায়গা। তোফায়েল আহমেদ যদি তাসকিন না খেলেন, তোফায়েল আহমেদ হয়তো 10 নম্বরে খেলবেন, সেক্ষেত্রে তোফায়েল আহমেদও কিন্তু যথেষ্ট ভালো ব্যাটিং করতে পারেন এবং তাইজুলের স্পিন অপশন আছে এই দলটার। স্পিন ডিপার্টমেন্টে এই দলটার খানিকটা দুর্বলতার জায়গা, কারণ স্পিনে বড় কোনো বিদেশি তারকা তারা দলে ভেরায়নি এবং তাইজুলকে আমরা টেস্ট স্পেশালিস্ট হিসেবেই আসলে জানি। তো সাইফুদ্দিন, তাসকিন, তোফায়েলদের মিলিয়ে পেস ডিপার্টমেন্টটা ভালো হলেও স্পিনে কিছুটা ঘাটতি আসলে চোখে পড়ছেই। নোয়াখালীর নামটাই নাকি ব্র্যান্ড, সো বিপিএল এ এসে নোয়াখালী আসলে কতটা ব্র্যান্ড গড়ে তুলতে পেরেছে? যথেষ্ট ভালো দল গড়ে তুলতে সক্ষম আছে, তবে এই দলটাতে ওপেনারদের ছড়াছড়ি এবং কুশল মেন্ডিস, যাকে তারা সরাসরি সাইনিংয়ে দলে ভিড়িয়েছিল, তিনি ছিটকে গেছেন পুরো টুর্নামেন্ট থেকে। জনসন চার্লস এখন আইএল টি20তে ব্যস্ত। আমরা হায়দার আলীকে ইতিমধ্যেই যুক্ত হতে দেখেছি। ইসানুল্লাহ চলে এসেছেন। হাবিবুর রহমান সোহান, সৌম্য সরকার এই দলটাতে আছেন। হাসান মাহমুদের এক্সপিরিয়েন্স এই দলটা পাচ্ছে এবং একই সাথে জাকের আলী অনিক এবং মাহিদুল অঙ্কন, যাকে তারা ফ্রিতেই মানে অটোমেটিক দলে পেয়েছে নিলামের ওই জটিলতার কারণে। তো দলটা যথেষ্ট শক্তিশালী, তবে অনেকেই আইএল টি20-র কারণে পরে যুক্ত হবেন, সেটা তাদের একটা সমস্যার কারণ হতে পারে। তাদের বিদেশিদের দিকে যদি আমরা তাকাই, জনসন চার্লস এখনও আইএল টি20-তে ব্যস্ত। সিদ্দিকুল্লাহ অতুলকে তারা দলে ভিড়িয়েছে, তিনিও একজন ওপেনার, তিনিও আইএল টি20 খেলছেন। সে কারণেই তারা বেশ কিছু নিউ সাইনিং করেছে। মোহাম্মদ নবী এবং তার ছেলে হাসান ইসাকিল একই সাথে এই দলটাতে খেলবেন। মোহাম্মদ নবী হয়তো পরে আসবেন, তবে তার ছেলে ইতিমধ্যে চলে এসেছেন। হায়দার আলী গেলবার, যিনি চট্টগ্রামের হয়ে দারুণ পারফর্ম করেছেন, তিনিও এই দলটাতে আছেন। আপনি যদি খেয়াল করেন, কুশল মেন্ডিস তিনি ছিটকে গেছেন। জনসন চার্লস, মোহাম্মদ নবী, অতুল তারা পরে আসবেন। সে কারণেই শুরুর দিকে এই দলটাকেও আসলে একটু স্ট্রাগল করতে হবে। তাদের সম্ভাব্য একাদশের দিকেও যদি আপনি তাকান, ওপেনারদেরকে বিভিন্ন রোলে আসলে খেলাতে হবে। সেই জায়গায় তারা কতটুকু মানিয়ে নেবেন, এটা একটা বড় প্রশ্ন। আমরা যদি দেখি মাদ সাদাকাতকে তারা শেষ মুহূর্তে দলে ফিরেছে, ইটস বিকজ যে অতল বা জনসন চার্লস, কুশল মেন্ডিসকে তারা পাচ্ছে না। মাদ সাদাকাত যিনি দারুণ পারফর্ম করছেন ইমার্জিং টুর্নামেন্টে পাকিস্তানের হয়ে এবং সেখানে ওয়ান অফ দ্য টপ রান গেটার ছিলেন, তাকে শেষ মুহূর্তে দলে ফিরিয়েছে। তার সাথে যদি হাবিবুর রহমান সোহান ওপেন করেন, সৌম্য সরকারকে 3-এ খেলতে হচ্ছে। হাসান ইসাকিলকে আপনি হয়তো একাদশে রাখতে পারছেন না। মাহিদুল অঙ্কন 4-এ, হায়দার আলী মিডল অর্ডার লোয়ার অর্ডারে খেলে অভ্যস্ত, জাকের আলী অনিক। আবার এই দলটাতে অলরাউন্ডারের একটা ঘাটতি আছে। আনটিল অ্যান্ড আনলেস মঈন আলী মোহাম্মদ নবী না আসছেন, সেই জায়গায় সৈকত আলীকে হয়তো তাদেরকে খেলাতে হবে। ইটস বিকজ তাদের মানে সামঞ্জস্যটা ব্যাটিং বোলিংয়ে ধরে রাখা যাচ্ছে না। যতদিন না পর্যন্ত মোহাম্মদ নবী আসছেন, আমরা যদি সম্ভাব্য একাদশটা আবার দেখি, সৈকত আলী বা মুশফিক হাসানের যে কোনো একজনকে তাদের খেলাতে হবে। যদি সৈকতকে খেলায়, বোলিংটা একটু দুর্বল হয়ে যাবে। যদি মুশফিককে খেলায়, সেক্ষেত্রে ব্যাটিংয়ে 6 জনের পরে কিন্তু আর কেউ নাই। তো ওই জায়গায় তাদেরকে একটু স্ট্রাগল করতে হতে পারে। নাজমুল ইসলাম অপু তাদের একমাত্র প্রিমিয়ার স্পিনার। জহির খান আফগানিস্তানের চায়নাম্যান, তাকে শেষ মুহূর্তে দলে ফেরানো হয়েছে। ইসানুল্লাহ খান এবং রেজাউর রাজা। বোলিংটা একটু দুর্বল মনে হচ্ছে। আনটিল অ্যান্ড আনলেস তাদের আরো কিছু নতুন সাইনিং আসুক বা যারা আইএল খেলছেন তারা যুক্ত না হোক, এই দলটাতে কিছু গ্যাপ রয়েই যাচ্ছে। তো সবশেষ দল চট্টগ্রাম, এটা নিয়ে যদি আসলে কথা বলতে হয়, সময় আমাদের খুব কম। চট্টগ্রামে আর বলারও কিছু আছে কিনা? চট্টগ্রামের সমস্যাই সমস্যা, চট্টগ্রামের বাস নিয়ে সমস্যা, চট্টগ্রামের প্লেয়ার নিয়ে সমস্যা, সবকিছুতেই সমস্যা চলছে। তাদের বিদেশি তারকাদের দিকে যদি আমরা তাকাই, তাদের কেউই এখনো পর্যন্ত আসবেন কিনা নিশ্চিত নয়। তাদের যেই বিদেশিগুলো নাম লিখিয়েছে, আবরার আহমেদ, নিরোশান ডিকুয়েলা, অ্যাঞ্জেলো পেরেরা, পল স্টার্লিং, চারিত আসালাঙ্কা, সবাই এই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করেছেন ইনজুরির কারণে বা পার্সোনাল রিজনে। তারা 2-3 জনকে শেষ মুহূর্তে সাইন করিয়েছে, মির্জা তাহির বেগ, কামরান গুলাম। হ্যাঁ, তারা কবে এসে পৌঁছাবেন, যেহেতু মাত্রই সাইন করিয়েছে, তাদেরকে ছাড়া কিন্তু আপনি একাদশ সাজাতে পারবেন না। তাদের সম্ভাব্য একাদশ যদি দেখি আমি, মিডল অর্ডারে 2 জনের জায়গা গ্যাপ রাখা হয়েছে। ওই জায়গায় হয়তো মির্জা তাহির বেগ এবং কামরান গুলাম ঢুকে যাবেন। ইটস বিকজ আপনাকে একাদশে অন্তত 2 জন বিদেশি রাখতেই হবে। তাদের যেই প্রপার 5-6 জন বিদেশি সাইনিং ছিল, কেউই আসছেন না। সে কারণেই ব্যাকআপ হিসেবে 2-3 জনকে তারা উড়িয়ে আনছে। মির্জা তাহির বেগ, কামরান গুলাম, তাদেরকে দিয়েই হয়তো একাদশ সাজাতে হবে এবং প্রথম ম্যাচে তারা হয়তো 4 জন বিদেশি মাঠে নামাতেও পারবে না। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights.
Visit tsports.com.